আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করছি। চ্যাপ্টার 3 আমরা ডিটারমাইন করি যে এসএসসি কে এবং এর সাথে আমি যে অ্যাসেসমেন্টটা করছি সে কি বাংলাদেশি কিনা অথবা সে কি রেসিডেন্ট কিনা আমার দেশে বা সিটিজেন কিনা নাকি ফরেন, এগুলোর উপরে বেস করে আমার ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। যদি একজন বাংলাদেশি রেসিডেন্ট হয় সেটাকে সার্টেন টাইম পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে আর ওই সময়ের জন্য ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। আবার যদি কোনো ফরেনার হয় সেই যদি একটা সার্টেন টাইম বাংলাদেশে অবস্থান করে তাহলে সেই সময় কোনো কাজ ইনকামটা সেটা ট্যাক্স ক্যালকুলেশন হবে। আবার যদি কেউ বাংলাদেশি নন রেসিডেন্ট হয়, বাংলাদেশি সিটিজেন বা নন রেসিডেন্ট, তখন আমরা ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেশন করব। এটা আজকে ডিটারমাইন করব যে কিভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি, কত টাকা করছি। রেসিডেন্ট এবং সিটিজেনের মধ্যে পার্থক্য বুঝি। রেসিডেন্ট এবং সিটিজেন, সিটিজেন হচ্ছে যে নাগরিক, সিটিজেন হচ্ছে যে নাগরিক আমাদের এনআইডি সহ। ইউএসএ তে আপনি রেসিডেন্ট কাকে বলবেন? রেসিডেন্ট তো আপনার আচ্ছা, রেসিডেন্ট বলে। ইউএসএ সিটিজেন কাকে বলবেন? ইউএসএ তে এডিশন সিটিজেন নাগরিকত্ব যারা পায়, গ্রিন কার্ড যারা আছে, তারা গ্রিন কার্ড হোল্ডার্স। বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে আমরা বলছি এনআইডি হোল্ডার্স। এনআইডি কিন্তু অলরেডি থাকতে পারে দেশের বাইরে। বিদেশি কেউ ক্রেডিট কার্ড হোল্ড করতে পারে? বিদেশি কেউ কি আমাদের দেশে এনআইডি কার্ড হোল্ড করতে পারে? নিয়ম মেনে করতে চাই না পারেন। অ্যাকচুয়াল আইন হচ্ছে কখনোই পাবে না। বন্ডে বাংলাদেশি ছাড়া আপনি কখনোই বাংলাদেশি সিটিজেনশিপ পাবেন না। আদারওয়াইজ সরকার আপনাকে পারমিশন দিচ্ছে। আমরা বিদেশি কারণে সিটিজেনশিপ দেয় না, অবশ্যই আপনাকে একটা স্পেশাল পারমিশন নিতে হয়। সার্টেন টাইমে আপনি বাংলাদেশে অবস্থান করেন বা ওই কান্ট্রিতে অবস্থান করে আপনাকে সিটিজেনশিপ দিবে। তো এটা হচ্ছে আপনার নাগরিকত্ব আছে এমন, সেটা হচ্ছে সিটিজেনশিপ। আর রেসিডেন্ট হচ্ছে কি বাংলাদেশ থেকে বিদেশে বসবাসকারী যারা থাকে, যারা থাকছে বাংলাদেশে বিদেশে বসবাস করলে যদি একটা সার্টিফিকেট থাকে তখন হচ্ছে ফরেন রেসিডেন্ট, রেসিডেন্সিয়াল এরিয়া, বাসযোগ্য এরিয়া। আচ্ছা, এটাকে আমরা বলছি দুটা পার্থক্য করা। এখন আসলে দেখি আমরা তো হচ্ছে ইয়া করলাম এসএসসি বা অ্যাসেসমেন্ট গ্যারান্টি নিয়েছি আমরা সেকেন্ড চ্যাপ্টারে রিপোর্টেড গ্যারান্টি অ্যাসেসমেন্টের উপরে। এখন অ্যাসেসমেন্ট ইয়ার বা ইনকাম এটা একজন এসএসসির উপরে ডিপেন্ড করে। যে একজন এসএসসি যাকে বলছি যেখানে ট্যাক্স পে করে। আমরা হচ্ছে উপরে লিখি না মিস্টার এক্স বা ইনকাম এত অ্যাসেসমেন্ট ইয়ার বা আমরা হচ্ছে অনেক সময় আরো পাস দেখলাম যে নাম দিয়ে বলে যে ওনার এত ইয়া আছে। ওই যে ক্লাসমেটটা দেখলাম না কি যেন বললাম নাম সারা ট্যাক্স অবশ্য কিছু আমরা কাজ হয় সারার জন্য সারার জন্য। সারা হচ্ছে এখানে এসএসসি, সারা হচ্ছে এসএসসি যার জন্য আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি বা যিনি ট্যাক্স পে করবে সে হচ্ছে এসএসসি। এখন এখানে একটা কথা বলা আছে দেখেন, a person who is liable to pay the tax, এটা হচ্ছে ট্যাক্সের আইনের ভাষায় a person who is liable to pay the tax, যেখানে ট্যাক্স পে করার জন্য দায়বদ্ধ। পার্সন বলতে কি বোঝায়? এটা অনেকগুলো আইটেম দেওয়া আছে ট্যাক্স আইনে। পার্সন বলতে কাকে বোঝায়? আমরা নর্মালি পার্সন বলতে হচ্ছে নিজে ইন্ডিভিজুয়াল। আর ট্যাক্স আইনে পার্সন বলতে আপনার এখানে বোঝায় একজন ইন্ডিভিজুয়াল, আমি আপনি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোনো ফার্মকে বোঝায়, কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সনস তাদেরকেও আমরা পার্সন বোঝাচ্ছি। আগে এটা ছিল হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাদের ফ্যামিলিটা অনেক জয়েন্ট বিশাল বড় ছিল, ফ্যামিলির সবাই মিলে একটা পার্সন হিসেবে সবাই একসাথে থাকে। তো অনেক আগে রুলস যখন ট্যাক্স আইন ফলো হচ্ছিল। কোনো ট্রাস্টকে আমরা বলতে পারি একটা পার্সন, কোনো ফার্ম, লোকাল অথরিটি বা কোম্পানি বা যে কোনো এন্টিটি যার একটা আর্টিফিশিয়াল কি বলে সত্তা আছে, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন বলে দেখবেন আপনি কারোর কোনো কোম্পানির এগেইনস্টে মামলা করতে পারেন। তো এই কোম্পানির একটা নিজস্ব সত্তা আছে যার এগেইনস্টে আপনি মামলা করতে পারছেন।
এই আইটেমগুলো হচ্ছে আমার ফার্স্টের মধ্যে ইনক্লুডেড। এটা বেসিস করে আমরা এসএসসি কে দুইভাবে ভাগ করতে পারি। এসএসসি একটা হচ্ছে পার্সোনাল বেসিসে, যে কারা এই ট্যাক্স দেওয়ার জন্য লায়াবল সেটা, আরেকটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যদি পার্সোনাল হয়ে থাকে সেক্ষেত্রে রেসিডেন্ট স্ট্যাটাসটা কি হবে। সে যদি পার্সোনাল থাকে তার রেসিডেন্ট স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে আমি কত টাকা ট্যাক্স দেব বা কিভাবে ট্যাক্স দেব সেটা ডিপেন্ড করবে। তার মধ্যে দেখেন রেসিডেন্ট স্ট্যাটাসটা আমরা দুভাবে ভাগ করেছি, একটা হচ্ছে রেসিডুয়াল আর একটা হচ্ছে নন রেসিডুয়াল। লাস্টের মধ্যে দুই রকম আছে, নন রেসিডেন্ট বাংলাদেশি আর নন রেসিডেন্ট ফরেনার। এটা হচ্ছে রেসিডেন্ট, তার মধ্যে তো আমরা সবাই সেখানে আছি। এটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটা ফ্লো চার্ট নিয়েছি। এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার উপর বেস করে আমরা চ্যাপ্টার 3 এর ল্যাবগুলো করতে পারবো। এবং এটা খুব ভালো করে আপনি বুঝবেন, যারা ক্লাস করছেন খুব ভালো করে বুঝবেন। এটা যদি না বুঝেন ম্যাথ করতে পারবেন না চ্যাপ্টার 3 এর জন্য। এখানে দেখেন আমি মনে করেন আপনি বাংলাদেশ অবস্থান করছেন, আমি কিভাবে বুঝবো আপনি বাংলাদেশি রেসিডেন্ট নাকি বাংলাদেশি নন রেসিডেন্ট। আপনি সিটিজেন, আমি এটা বুঝতে পেরেছি, আপনার সার্টিফিকেট আছে আমার কাছে। আপনি অ্যাকচুয়ালি রেসিডেন্ট না বাংলাদেশে আপনি আছেন কিনা থাকেন কিনা এটা ডিটারমাইন করবো এই ফ্লো চার্টে। উইল স্টার্ট উইথ দি ফার্স্ট পার্সন। যদি একটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশে অবস্থান করে তাহলে আমাদের দেখতে হবে সে কতদিন অবস্থান করছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যদি সে 182 দিন বা তার বেশি একটা ইনকাম ইয়ারে অবস্থান করে। আমার ইনকাম ইয়ার যদি 2023-24 হয় তাহলে আমি দেখবো এই 2022 থেকে 2023-এর জানুয়ারি থেকে 2023-এর ডিসেম্বর পর্যন্ত এটা দেখবো। ডেজ বাদে ইনকাম ইয়ার, যদি ইনকাম ইয়ার আমি বলি যে 23-24 তাহলে আমি কি এই ইনকাম ইয়ারটা ধরবো জানুয়ারি থেকে ডিসেম্বর, জুলাই থেকে ডিসেম্বর। এক্স্যাক্টলি দ্যাট মিন্স জুলাই 22 থেকে জুন 23। এটি কি আমার ইনকাম ইয়ার না? ভালো করে দেখেন, যদি আমি বলি যে 23-24 হচ্ছে আমার ইনকাম ইয়ার তাহলে যদি আমি মাস হিসাব করি তাহলে আমি কি জুলাই 1 থেকে জুন 23 পর্যন্ত কত ইনকাম ইয়ার? এটা ইনকাম ইয়ার স্যার। বুঝলেন না? এটার ইনকাম ইয়ার কত হবে? শুধু ইয়ারটা বলেন ইনকাম ইয়ার কত হবে? এটা হচ্ছে মান্থ দিয়ে করেছি, মান্থ বাদ দিলে ইনকাম ইয়ার কত হবে? এটা আমি বলছি এটা ইনকাম ইয়ার। দেখেন খেয়াল করেন, আমি বলছি এটা ইনকাম ইয়ার, ঠিক আছে? ইনকাম ইয়ার বলছি, বুঝতে পেরেছেন? এটা শুধুমাত্র বলছি এখান থেকে মান্থ উঠায় দেন তাহলে কত আসবে? এটা ইনকাম ইয়ার। আমি তো আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার জিজ্ঞাসা করি নাই। যদি ইনকাম ইয়ার 22-23 হয় তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 23-24 হবে। আপনাকে বলছি যে জুলাই 22 থেকে জুন 23 পর্যন্ত ইনকাম ইয়ার, তাহলে সুন্দর ইয়ারটা কত হবে? 23-24 ইনকাম আর এর পরের বছরের অ্যাসেসমেন্ট ইয়ার চলে যাচ্ছে। আপনাকে আমি বলছি এটা হচ্ছে আমার ইনকাম ইয়ার মাস সহ। আমি জিজ্ঞাসা করেছি মাস ছাড়া তার ইনকাম ইয়ারটা কত? 22। এইটা কেন বলতে পারবেন না এতক্ষণ ধরে? আমি জিজ্ঞাসা করছি আপনারা কোশ্চেন দিয়ে বুঝতে পারেন না। অ্যাসেসমেন্টে চলে যাচ্ছেন কেন? এটা তো আমাদের পরে আসবে। আচ্ছা এটা হচ্ছে আমার ইনকাম ইয়ার। এখন আমি যদি বলি আমার ইনকাম ইয়ার 23-24 তাহলে আমার মাস সহ কত হবে? জুলাই থেকে জুলাই 23 থেকে 24 জুন 24। আর এগুলো অসুবিধা আছে? এখন বলেন এটার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? অ্যাসেসমেন্ট ইয়ার 24 এর পরের বছরটা। আর এটার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24। এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ইয়ার।
এখনো যদি ইনকাম সেকেন্ড প্যাচ লাগে তাহলে কিভাবে করবেন? আমরা বলছি দেখেন 182 দিন অথবা তার বেশি যদি কেউ ইনকাম ইয়ারে অবস্থান করে সেক্ষেত্রে আমি তাকে বলবো রেসিডেন্ট। যদি 182 দিন অথবা তার চেয়ে বেশি অবস্থান করে তাকে আমি বলছি রেসিডেন্ট। এখন মনে করেন আপনি হিসাব করবেন কিভাবে? মনে করেন আমি বললাম জুলাই 2023 থেকে মার্চের 2024 পর্যন্ত সে বাংলাদেশে ছিল। আর ইনকাম ইয়ার আমি বলছি আমি বসে বুঝলাম ইনকাম ইয়ার 23-24, তাহলে উনি বাংলাদেশে কতদিন অবস্থান করেছিল? এটা হিসাব করবেন কিভাবে? জুলাই থেকে মার্চ পর্যন্ত কয় মাস? 9 মাস। আপনি 30 দিন গুণ করলেন তাহলে কত আসলো? 317 দিন। তাহলে 182 দিনের বেশি ছিল না, তাহলে আমরা তাকে বলতে পারি বাংলাদেশ রেসিডেন্ট। কোনো অসুবিধা আছে? এখন আপনারা 30 দিয়ে এভারেজে গুণ করবেন। আমরা এই ম্যাচের ক্ষেত্রে ডিরেক্টলি মাস গণনা করব। দ্যাট মিন্স জুলাই কত মাসের কত দিনের মাস হচ্ছে? জুলাই 31 দিন, অগাস্ট 31, সেপ্টেম্বর 30, এভাবে মার্চ পর্যন্ত আমরা হিসাব করি কত দিন হয় এবং অ্যাকচুয়াল ডেটটা আমরা বের করি। আমরা 30 দিয়ে এভারেজে গণনা করি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে টু ক্যালকুলেট দ্যাট। এখন আমি যদি বলি আমার ইনকাম ইয়ার 23-24 না, আমার ইনকাম ইয়ার হচ্ছে 24-25, তখন এটা কিভাবে করবেন? 24-25 এবার এক্স্যাক্টলি দেখেন উনি মার্চ পর্যন্ত ছিল আর আমার হিসাব শুরু হবে জুলাই থেকে। মার্চের পর বাংলাদেশে ছিল না সে, তো সে তো আমার রেসিডেন্ট নাই, তাই না? সবাই বুঝতে পারছেন? যদি না বুঝেন খেয়াল করেন এটা কিন্তু লাগবে। স্যার মানে 23-24 আমি বলছি ইনকাম ইয়ার 2024-2025, আমি যদি মাস হিসাব করি তাহলে কোন মাস থেকে আমার শুরু হবে ইনকাম ইয়ার? জুলাই 24, তাই না? জুলাই 24 থেকে জুন 25, এটা তো অসুবিধা নেই। তো সে 2024 সালের মার্চ পর্যন্ত ছিল, আমি তাকে আমি হিসাব করতে হবে। আসলে এখন তো জুলাই ছিলই না, মার্চে চলে গেছে, বুঝতে পারছেন? যদি এই কোম্পানিতে ছিল ওই যদি মানে 182 উপর হয় তাহলে তো ট্যাক্স পে হবে না। বুঝিনি যে ই-কমার্স ছিল মার্চ থেকে উনি কোম্পানি তোমার বাংলাদেশ হিসাব করেছেন, সে বাংলাদেশে একটা দেশে অবস্থান করছিল কিনা। আমি বলছি সে জুলাই 23 থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছিল, এরপরে সে চলে গিয়েছে, তাহলে আবার আসবেই না হিসেবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে রুলস নাম্বার 1, লিখে নিতে পারেন। আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যালকুলেশনের জন্য তিনটা রুলস ফলো করি। নাম্বার 1 হচ্ছে 182 days or more হলেই রেসিডেন্ট। Number 1, 182 days or more, এটা ডিরেক্টলি হলে আমরা একটা বলছি রেসিডেন্ট। সেকেন্ড রুলস, যদি এই 182 দিন এর কম থাকে, 182 দিন তার বাইরে, মনে হয় যোগের কথা মনে দেখলে 181 দিন 180 দিন হয়েছে, তখন আমি চলে যাবো সেকেন্ড ক্রাইটেরিয়া। আমি দেখব যে তার 90 দিন হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় 2-3 মাসের জন্য ছিল, 90 অ্যাকচুয়াল 90 দিন হচ্ছে কিনা সেটা আমি দেখবো 90 ডেজ ফার্স্ট করব। যদি 90 ডেজ এর বেশি থাকে, 91 থেকে শুরু করে 90 থেকে বাকিটা মানে 81 ডেজ, 90 ডেজ থেকে 181 ডেজ যদি হয় সেক্ষেত্রে আমি সেকেন্ড ফর্মুলায় চলে যাব। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে আমার দেখতে হবে যে লাস্ট 4 ইয়ার্সে, লাস্ট 4 ইনকাম ইয়ার্সে সে বাংলাদেশে 365 দিন বা তার বেশি ছিল কিনা।
যদি 90 থেকে 181 দিনের মধ্যে হয় সেক্ষেত্রে আমি দেখব ইমিডিয়েট 4 years এর মধ্যে within 4 years মধ্যে তার 365 দিন অথবা তার বেশি সে ছিল। এটা এক্সাম্পল কিভাবে হতে পারে মনে করেন উনি বাংলাদেশে মার্চের এপ্রিল মাসে ছিল, শুধুমাত্র মার্চের এপ্রিল ছিল, এরপর সে চলে গেছে, তাহলে তার কতদিন হচ্ছে? 5 এপ্রিল 2 মাস 61 days। তাহলে এটা আমার সেকেন্ড ফর্মুলা চলে যাচ্ছে, তাই তো? বুঝে বলেন 90 days এর পরে 4 years এক্স্যাক্টলি 90 ডেজ আমার হচ্ছে না। এখন যদি আমি আরো একটা অ্যাড করি মে, সে মে মাসে ছিল, দেন 92 days। এখন দেখেন এটা আমার এর মধ্যে হচ্ছে 90 থেকে 181 দিনের মধ্যে যদি হয় তখন আমি দেখবো সে লাস্ট 4 ইয়ার্স বাংলাদেশে ছিল কিনা। আমি বললাম সে 2020-এ 1 বছরই ছিল, 2021-এ ছিল এখানে 365 দিন, 2021-এ ছিল 90 দিন, 2022-এ ছিল সে হচ্ছে 30 দিন। এখন এটা কি আমার 365 দিনের বেশি না? লাস্ট 4 ইয়ার্স দেখবো সে কতদিন বাংলাদেশে ছিল। যদি 365 দিনের বেশি হয় 365 or more than that, যেটার মূল্য করবো সে রেসিডেন্ট। যদি 365 বেশি হয় তখন আমি তাকে বলছি রেসিডেন্ট। স্যার জি আর যদি 4 এর যদি না দেওয়া থাকে তাহলে কি হবে? 90 ডেজ থাকা তার 3 মাস থাকে। যদি 4 ইয়ার্স থেকে আপনার কাছে যদি দেয়া না থাকে, তখন ডেটা না থাকে আপনি ধরে নেবেন সে বাংলাদেশে ছিল না। যদি ডেটা না থাকে ধরে নেবেন সে বাংলাদেশে ছিল না। যদি দেয়া থাকে তাহলে আপনি করবেন যে এখানে বাংলাদেশে ছিল। ঠিক আছে? থার্ড ফর্মুলা, যদি এটাও না হয় এটাও না হয়, দ্যাট মিন্স 90 দিনের কম, লেস দেন 90, তাহলে ডিরেক্টলি আমি বলছি সে নন রেসিডেন্ট। তাহলে এখন ফর্মুলা আমরা কয়টা হলো? তিনটা। একটা হচ্ছে যদি আমার 182 দিনের বেশি হয় আমি ডিরেক্টলি বলে দিব সে রেসিডেন্ট। যদি 90 দিনের কম হয় সেটা আমি ডিরেক্টলি তাকে বলে দিতে পারবো সে নন রেসিডেন্ট। ওই যে আমরা 2 মাস দেখলাম 61 ডেজ ডিরেক্টলি নন রেসিডেন্ট, আমি কিছুই করতে হবে না। সমস্যাটা হচ্ছে যখন আমার সে 90 এর বেশি থাকছে বা 181 এর কম থাকছে, তখন আমাকে গিয়ে লাস্ট 4 ইয়ার্সের ডেটা ক্যালকুলেট করতে হবে যে সে কতদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে ছিল। সো আমরা তাহলে পেলাম নন রেসিডেন্ট। এখন এটাকে আবার দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে যদি সে নন রেসিডেন্ট হয় তখন দেখতে হবে সে কি বাংলাদেশের সিটিজেন কিনা। নন রেসিডেন্ট আমি ফাইন পেলাম, দেখতে হবে তখন যে সে বাংলাদেশের সিটিজেন কিনা। যদি সিটিজেন হয় সেক্ষেত্রে সে নন রেসিডেন্ট বাংলাদেশি, নন রেসিডেন্টের ক্ষেত্রে রেসিডেন্টকে সে শুধু বাংলাদেশে হচ্ছে। আর যদি ফরেনার হয় তাকে আমরা বলছি নন রেসিডেন্ট ফরেনার। ক্লিয়ার? এটা ছিল আমাদের রেসিডেন্স স্ট্যাটাস বের করা কিভাবে করতে হয়। নাম্বার 2টা হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পার্সন বাংলাদেশে 90 থেকে 181 দিনের মধ্যে অবস্থান করে, তাহলে আমাকে দেখতে হবে সে বিগত 4 বছরে কতদিন বাংলাদেশে অবস্থান করছে। বুঝতে পেরেছেন? যদি 365 দিনের বেশি হয় সেক্ষেত্রে আমি তাকে বলছি রেসিডেন্ট। যদি 365 কম হয় তাকে আমি ডিরেক্টলি বলবো নন রেসিডেন্ট। দ্যাট মিন্স এটা যদি লেস হয়, 365 যদি লেস হয় দেন নন রেসিডেন্ট। আমরা বিএস ডাটা না পাই তাহলে তো সরাসরি নন রেসিডেন্ট জি, যদি ডেটা না পান ডিরেক্টলি নন রেসিডেন্ট। ডেটা পেলে সেটা হিসাব করতে হবে। Sir, on 82 days, it will be 1 year. ইনকাম ইয়ার যদি একটা ইনকামে 180 দিনের বেশি থাকে তাহলে আমরা তাকে বলবো রেসিডেন্ট ডিরেক্টলি। এখন এই যে রেসিডেন্ট নন রেসিডেন্টের দরকারটা কি আসলে?
দেখেন ফার্স্ট ওয়ানটা আমরা বলছি যে যদি বাংলাদেশি ইনকাম কাকে বলবো, যেটা বাংলাদেশে রিসিভ হচ্ছে অথবা রিসিভ হতে পারে, টু ডিম টু রিসিভ বাংলাদেশ, সেটা আমরা বাংলাদেশি ইনকাম, এবং সেটা অবশ্যই যদি রেসিডেন্ট হয় তার জন্য ট্যাক্স দেবো, নন রেসিডেন্ট হলে অবশ্যই ট্যাক্স দেবো। যেটা বাংলাদেশি ইনকাম সেটা রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট দুজনের উপরেই ট্যাক্স দেবো। যেটা বাংলাদেশের যে ইনকাম একটু অ্যারো অথবা ডিপ টু অ্যারো বা একটু যেটা অ্যাপ্লিকেটেড আছে সেটাকে আমরা বলছি বাংলাদেশি ইনকাম। মনে আছে ডোমেস্টিক ইনকাম আমরা পড়েছিলাম পাঁচটা আইটেম, যে ইনকাম বাংলাদেশে হচ্ছে বা বাংলাদেশে হবে অথবা যেটা বকেয়া হচ্ছে বাংলাদেশে বা যেটা হতে পারে বকেয়া, সেগুলোকে আমরা বলছি বাংলাদেশি বা ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকাম যখন হবে বাংলাদেশি ইনকাম যেটা হবে বোথ পার্টি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বোথ পার্টির ক্ষেত্রেই সেটা ট্যাক্সেবল। আর যদি বাংলাদেশের বাইরে কোনো ইনকাম হয় সেটা যিনি ট্যাক্স রেসিডেন্ট তার জন্য শুধুমাত্র ট্যাক্সেবল, রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র সেটা ট্যাক্সেবল, আর নন রেসিডেন্টের সেটা ট্যাক্সেবল না। আবার কিছু যেটা বিদেশের মাটিতে হচ্ছে, ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে অবস্থান করছেন, আপনি বিদেশে বিজনেস আছেন, আপনি বাংলাদেশি রেসিডেন্ট, বিদেশি ইনকাম আপনার হলেও সেটা বাংলাদেশে আপনি যখন আনবেন অবশ্যই সেটা আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি বাংলাদেশের রেসিডেন্ট না, মাঝে মাঝে আসেন, এক মাসের জন্য আসেন, আপনার ইনকাম হচ্ছে বিদেশে, সেটা বাংলাদেশে ট্যাক্স দিতে হবে কিন্তু আপনি রেসিডেন্ট না হন। বুঝতে পেরেছেন? সমস্যা আছে? স্যার আপনার কোনটা শুনতে চান? এই বাংলাদেশে কি কোশ্চেন এই বাংলাদেশে আপনি কই ছিলেন? আমার স্যার কই ছিলেন? স্যার আমরা যে বলছি নন ট্যাক্সেবল, এটা মানে কি বলবো, আমি তো টাকা নিয়ে আসার সময় অলরেডি ট্যাক্স কেটে রাখবে কিংবা আমার কম যেটা দিয়ে আমি ওইটা তো ট্যাক্স কেটে রাখি। আপনি যেটা বাংলাদেশে নিয়ে আসবেন ট্যাক্স অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছেন, আপনি রেসিডেন্সিয়াল কথা বলছেন না, হ্যাঁ আমি রেসিডেন্সিয়াল, আমি সরি আমি নন রেসিডেন্সিয়াল। আপনি নন রেসিডেন্ট বাংলাদেশি, আমার ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স দিতে হয় না বাংলাদেশে। আপনি যখন বাইরে থেকে টাকাটা আনছেন তখন এক বছর ট্যাক্স দিয়ে আনছেন, বাংলাদেশে আড়াইবার দিলে কি হবে? ডাবল ট্যাক্সেশন হচ্ছে না? কিন্তু যিনি রেসিডেন্ট সে তো আলটিমেটলি ওখানে টাকা পাঠাবে, সে বাংলাদেশে টাকা নিয়ে আসবে, ওই দেশের জন্য তাকে ট্যাক্স দিতে হয় না। যদি বাংলাদেশে এনে ট্যাক্স দেয় সেটা ডাবল ট্যাক্সেশন না হয়, ঠিক আছে? আর যিনি নন রেসিডেন্ট থাকে ওই দেশে একটা ট্যাক্স দিতে হচ্ছে, এখানে আর সে ট্যাক্স দিতে হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আমাদের চ্যাপ্টারটা এখানে শেষ। আমরা একটু ম্যাথ করি, এই কোশ্চেন রিলেটেড, তাহলে আপনাদের একটু বুঝতে ইজি হবে।